এরপর আসলে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলি। স্ট্র্যাটেজি যেগুলো তোমরা পরীক্ষার হলে ফলো করার চেষ্টা করবা থ্রু আউট দ্য এক্সাম সেশন। তুমি যখন উদ্ভাসে পরীক্ষা দিবা, তুমি যখন যে কোনো কোচিংয়ে পরীক্ষা দিবা, আমার এখানে পরীক্ষা দিবা, এই পুরাটা সময় তুমি যে ট্রেনিংটা করবা, কনসেপ্ট তোমার এক জায়গায়, সূত্র মুখস্থ তোমার এক জায়গায়, আর এই সূত্রগুলা এই কনসেপ্টগুলা ইউজ করে পরীক্ষা থেকে এর বেস্ট আউটকাম নিয়ে আসা এটা আরেক জায়গায়। এটা পুরাটা আলাদা একটা পারফরমেন্স। তোমার কনসেপ্ট প্র্যাকটিস বাসায় যেগুলো করছো ওগুলো সব তোমার একটা স্কিল সেটের মধ্যে পড়ে, এবং সেই স্কিল সেট নিয়ে পরীক্ষার হলে সর্বোচ্চটা পেয়ে আসা বা সর্বোচ্চটা নিয়ে আসা সেটা আরেকটা আলাদা স্কিল সেট, যেটা তোমার অ্যাকোয়ার করতে হবে পুরো অ্যাডমিশন সিজন জুড়ে। এবং সেখানে কি করতে হবে একটু খেয়াল করো। একটা মেথডের আমি নাম দিয়েছি, অবশ্যই একটা সাইন্টিফিক মেথড, এটা চুর পালালে বুদ্ধি বাড়ে মেথড। আমি ব্যাখ্যা করবো এটা আসলে কি বোঝায়, চুর পালালে বুদ্ধি বাড়ে মেথডটা কি বলে বুঝাবো। দেন লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং, এটা আমি বুঝাবো লেভেল ওয়াইজ প্রবলেমের মধ্যে কি বোঝায়। দেন সব থেকে ইম্পর্টেন্ট, এটা সবাই জানো, সময় ধরে প্র্যাকটিস করতে হয়। এখন আসো আমরা চুর পালালে বুদ্ধি বাড়ে মেথড নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করবা, এটা তো একটা বাগধারা ছিল না, চুর পালালে বুদ্ধি বাড়ে মানে কি? একটা জিনিস হয়ে গেছে তখন তোমার মাথায় বুদ্ধি আসছে এইটা করলে ভালো হইতো। আমি আর একটা রিলেভেন্ট এক্সাম্পল দিই। ধরো তুমি কারো একজনের সাথে আর্গুমেন্টে গেছিলা কোনো একটা কারণে, ফেসবুকে কমেন্টে হোক অথবা বাস্তব লাইফে হোক, কারোর সাথে কোনো একটা বিষয়টা তোমার লাগছে, তুমি সেটা নিয়ে কথা বলে আসছো। বাসায় আসার পরে বিকাল 3টায় মনে হয়েছে তোমার যে আচ্ছা এই লাইনটা বললে তো ভালো হইতো, আরো আরো শক্ত যুক্তি হইতো। রাত্রে 3টার সময় হঠাৎ ঘুম থেকে উঠে তোমার মনে হচ্ছে আচ্ছা এই কথাটা বলি, সেই কথা কেন বললাম না। এই যে ব্যাপারটা, দিস ইজ কল্ড চুর পালালে বুদ্ধি বাড়ে। কারণ তোমার ব্রেইন কন্টিনিউয়াসলি ওই লজিক নিয়ে চিন্তা করতেছে এখন। কারণ তুমি তার সাথে ঝগড়া করার সময় বা আর্গুমেন্ট করার সময় ভাবতেছিলে কন্টিনিউয়াসলি যে কন্টিনিউয়াসলি ভাবতে ভাবতে তার কথা বলতেছিলাম, তখন তো ইনস্ট্যান্ট তুমি চিন্তা করে করে বলে ফেলছো, বাট তোমার ব্রেইন ছাড়ে নাই এখন। তোমার ব্রেইন এখনো ওগুলো চিন্তা করছে কি বললে আরো ভালো হইতে। কি ব্রেইন সবসময় বেস্ট কম্বিনেশন খুঁজে, ব্রেইন সবসময় অন্য রাস্তা খুঁজে। তুমি যখন বাসা চলে আসছো রিল্যাক্স করতেছো, ওটা নিয়ে ভাবতেছোই না। ওই দুপুরে গোসল করতে করতে অথবা খাইতে খাইতে তোমার হঠাৎ মনে আসছে ও আচ্ছা এটা বলতে ভালো হইতো, এটা বলতে ভালো হইতো। এই যে ব্যাপারটা, ব্রেইন কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ব্যাকগ্রাউন্ডে থেকে থেকে তোমার জন্য কাজ করতেছে, তুমি জানো না, এবং এই কাজটা ব্রেইন করে থাকে। ঠিক আছে, তো এই মেথডটার নাম হচ্ছে চুল পালালে বুদ্ধি বাড়ে মেথড। এখন খেয়াল করো, এই ব্যাপারটা তোমরা সবাই দেখে থাকবা, এটা খুব রিলেভেন্ট সবার সাথেই। যে আমি সকালে একটা ম্যাথ করতে পারি নাই, বিকালে হয়তো অন্য একটা ম্যাথ করার সময় আমার ওই ম্যাথের কথা মনে পড়ছে যেটা আমি করতে পারিনি, এবং ওটা সলিউশন হয়ে গেছে আমার। এই যে ব্যাপারটা, যে আমি একটা ম্যাথ আগে পারি নাই, পরে অন্য একটা ম্যাথ করার সময় বা অন্য কোনো এক সময় যে আমার যে ম্যাথটা পারি নাই, যে ম্যাথ নিয়ে এখন আমি আর ভাবতেছিও না, সেই ম্যাথের সলিউশন আমার মাথায় চলে আসছে সামহাউ। কেন আসছে? তুমি তো নিজে থেকে ভাবো নাই, তুমি যে ম্যানুয়ালি এটা নিয়ে চিন্তা করতেছো না এখন। কেন আসছে? কারণ তোমার মাথা সেটা নিয়ে ভাবতেছে, তোমার ব্রেইন সেটা নিয়ে ভাবতেছে। এই যে ব্রেইন নিজ দায়িত্বে কিছু কাজ করে ফেলে তোমার জন্য, এটা হচ্ছে ব্রেইনের একটা এক্সট্রা পাওয়ার। তুমি যখন ব্রেইনকে ভাবাচ্ছ না নিজে থেকে, ব্রেইন নিজে থেকে ভাবতেছে তোমার জন্য। এবং এটা মাথায় রাখবা, তোমার ম্যানুয়াল ব্রেইন থেকে তোমার সাবকনসিয়াসে যে ব্রেইনটা কাজ করে সেটা অনেক বেশি স্মার্ট। এটা আমি একটু করে আলোচনা করতেছি, এখন এটা বোঝার চেষ্টা করো। এই যে এই ব্যাপারটার নাম হচ্ছে ফোকাস স্টেট ভার্সেস ডিফিউজ স্টেট। ফোকাস স্টেট বলতে কি বোঝায়, ডিফিউজ স্টেট বলতে কি বোঝায়, সেটা আমি মাত্র আলোচনা করে ফেলছি অলরেডি। এটার জাস্ট একটা সাইন্টিফিক সুন্দর নাম হচ্ছে এটা ফোকাস স্টেট ভার্সেস ডিফিউজ স্টেট। ওইটা জাস্ট ব্রেইন নিয়ে কিছু গবেষকদের পাওয়া তথ্য আর কি এটা, বাট এটা আসলে বাস্তবে কাজ করে। কারণ আমি এক্সাম্পল যেগুলো দিচ্ছি সবাই রিলেট করতে পারতেছে, কারণ ব্রেইন এই কাজটা করে থাকে। এই যে ফোকাস স্টেটের ব্যাপারটা, এই যে ফোকাস স্টেট, এটা কোনটা? এটা হচ্ছে আসলে সেই স্টেটটা যখন আমরা ম্যানুয়ালি চিন্তা করি। যখন আমি একটা প্রবলেম নিয়ে, এই মুহূর্তে একটা প্রবলেম আমার সামনে আসে, আমি এখন এটা নিয়েই ভাবতেছি, দিস ইজ মাই ফোকাস স্টেট। আমার ব্রেইনকে আমি নিজে লাগাম ধরে চালাচ্ছি, ব্রেইনকে দিয়ে আমি নিজে ভাবতেছি। ঠিক আছে, ফোকাস স্টেট। মনে করো ফোকাস স্টেটে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো নাই, বাট তুমি এই প্রবলেম সলভ করার জন্য অনেকভাবে চিন্তা ভাবনা করে রাখছো। মনে করো তুমি কয়েকটা পসিবল কেস চিন্তা করছো। মনে করো তুমি চিন্তা করছো এটা, 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 এই 4টা কম্বিনেশন তুমি ভাবছো, তোমার মাথায় এগুলাই ভাবছো তুমি। তো তুমি চিন্তা করছো এটা করলে হয় কিনা, না হয় না, এটা করলে হয় কিনা, হয় না, এটা করলে হয় কিনা, হয় না, হয় না, হয় না। তুমি অনেকগুলো কম্বিনেশন ভাবছো এটার সলিউশন করার, যে অনেকগুলো স্টেপস ভাবছো তুমি। এই হচ্ছে তোমার ভাবনা, 4টা দিয়ে ভাবছো তুমি। তুমি যা জানো, অবশ্যই তোমার থিওরিতে যা আছে, মাথায় যা আছে, সেগুলো থেকেই ব্রেন নিয়ে তুমি ভাবতেছো। তুমি তো অবশ্যই চিন্তা করতে করতে তো একটা ফিজিক্সের থিওরি ওই মুহূর্তে বের করতেছো না, তুমি যা জানো তা দিয়েই তোমার ব্রেনটা ভাবতেছো, ব্রেনটা দিয়ে ভাবতেছো। তুমি ভাবছো কয়টা কম্বিনেশন নিয়ে? 4টা। এখন খেয়াল করো, তুমি যখন মনে করো এই প্রবলেম নিয়ে ভাবছো, প্রবলেম সলভ হয় নাই, তুমি যখন গোসলে গেছো অথবা রিল্যাক্স করতেছো অথবা খেলতেছো দুপুরে, তোমার ব্রেন, তখন তুমি জানো না যে তোমার ব্রেন এটা ভাবতেছে, তোমার ব্রেন অলরেডি এইরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, আমি বাড়াই বললাম না, আঁকতে সময় লাগবে। সে 20টা কম্বিনেশন ভাবতেছে অলরেডি, তুমি জানা না থাকা সত্ত্বেও। তুমি এখানে তুমি খেলতেছো ক্রিকেট,
তোমার খেলার মধ্যে মনোযোগ, অথবা তুমি করতেছো গোসল, তুমি খাইতেছো ভাত, অথবা তুমি ঘুমায় আসো, অথবা তুমি রিল্যাক্স এমনি বসে বসে টিভি দেখতেছো। এই যে তোমার রিল্যাক্স স্টেট ব্রেইনের, যেখানে তুমি ব্রেইন দিয়ে এই জিনিস নিয়ে ভাবতেছো না, তোমার মধ্যে ফোকাস স্টেটটা নাই, তখন তোমার ব্রেইন করতেছে কি, বিহাইন্ড দ্য সিন সে এই 20টা কম্বিনেশন নিয়ে ভাবতেছে যে মিলে কিনা, এই যে দেখো সে সব কম্বিনেশনে ভাবতেছে কেমনি আনসারটা আসে। এখন পরে যখন তুমি পড়তে বসবা, তুমি আবিষ্কার করবা ও আচ্ছা এটা তো এইভাবে সলভ করা যায়, কারণ তোমার ব্রেন সেটা মিলাই রাখছে, ব্রেন তোমার জন্য গুছায় রাখছে। এটা অনেক সময় হয় ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে দেখা যায় পারতেছি, মাঝে মাঝে দেখা যায় খেলতে গেছিলাম চলে আসছি, এই জন্য রিল্যাক্স করতে হয়। সবসময় ব্রেনকে দিয়ে তুমি ওই চাষার মতো লাঙল চালালে হবে না, ব্রেনকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া লাগবে। ব্রেইন তোমার থেকে অনেক বেশি স্মার্ট, যেটা তোমার কাছে আছে সেটা তোমার থেকে বেশি স্মার্ট, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য ছেড়ে দিতে হবে ফর দ্য ব্রেইন টু ওয়ার্ক। কি বলছি বোঝা গেছে? সবসময় যে আমি বুদ্ধিমান এরকম না, তোমার ব্রেইন তোমার থেকে বেশি বুদ্ধিমান, তোমার ব্রেইন তোমার থেকে বেশি পাওয়ারফুল, সেটা তোমার মেনে নিতে হবে। সেজন্য তোমার ফোকাস স্টেটের পাশাপাশি অবশ্যই ডিফিউজ স্টেটকেও গুণায় ধরতে হবে, এটা তোমার জন্য খুবই প্রয়োজন। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মাত্র যে কথাটা বললাম আন্দাজ করতে পারছো না? 2টা এক্সাম্পল দিচ্ছি, এখন এটা বুঝাইলাম। ব্রেইন অনেক কিছু নিয়ে ভাবতে পারে যেটা হয়তো তুমি ভাবোই নাই, কারণ তুমি মেনুয়ালি ভাবছো, তোমার একসাথে অনেক বেশি চিন্তা করার এবিলিটি নাই, বা তোমার ব্রেইনের অনেক কিছু আছে, তুমি তোমার ব্রেইনের লিমিট জানোই না। এটা সব থেকে বড় একটা মিস্ট বলা যায়। ব্রেইনকে কিন্তু আমরা 100% এখনো এক্সপ্লোর করতে পারি নাই, ব্রেইনকে কিন্তু পুরোটা জানা সম্ভব না। তো যেখানে তুমি পুরোটা জানতেছো না ব্রেইনকে, তো ব্রেইন তো তোমার থেকে বেশি চিন্তা করতে পারবে, জানা কথা। সো এইটার ইউজ করতে হবে পরীক্ষায়। এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তো 1 ঘন্টার অথবা 1.5 ঘন্টার, যে পরীক্ষায় দাও না কেন। এখন 1.5 ঘন্টা, আমি বললাম সকালে একটা ম্যাথ পারো নাই, বিকালে মনে পড়ছে, সকালে একটা ম্যাথ পারো নাই, 2 ঘন্টা পরে দুপুরে গোসল করতে গেছে, গোসলের সময় মনে পড়ছে। পরীক্ষায় তো তোমাকে গোসল করতে দিবে না, দিবে? পরীক্ষায় তোমাকে হাঁটতে বলবে যে 1 কাপ চা খেয়ে আসো। এবং এটা 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 একদম খুবই কমন। তুমি যদি জাস্ট যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে, একটু খেয়াল করবে ভালো করে, আমি তো সিএসসিতে ছিলাম, আমি খুব বেশি প্রোগ্রামিং কন্টেস্ট করিনি, বা যারা করছে বা যারা করতো, বড় ভাইরা, ব্যাচমেটরা, জুনিয়ররা, সিনিয়ররা, যারাই করতো, সবাই দেখা যায় 5 ঘন্টা কন্টেস্ট করতে। কন্টেস্ট 5 ঘন্টার থাকে আমাদের, যে সিএসসির যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হয়, প্রোগ্রামিং কন্টেস্ট, সেটা 5 ঘন্টার হয়। তো এই 5 ঘন্টা কন্টেস্টে কিন্তু কেউই 5 ঘন্টা পিসির সামনে বসে থাকে না, ল্যাবের মধ্যে, জানা কথা। সে কি করে, দেখা যায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে হাঁটতে বেরোচ্ছে, টঙে যাচ্ছে, 1 কাপ চা খেয়ে আসতেছে। এই যে রিল্যাক্সড, 2 বন্ধু মিলে গেছে, গল্প করতে করতে প্রবলেম নিয়ে কথা বলতেছে একজনের সাথে আরেকজন, এবং চা খাইতে গেছে, চা খায় খেয়ে আসতে আসতে হঠাৎ পিসিতে বসে দেখে ও আচ্ছা এটা তো এরকম হয়ে যাবে। এই যে কাজটা, সে কিন্তু এক্সট্রিম চিন্তা করতেছিল নিজের ব্রেইন দিয়ে এক্সট্রিম প্রেশার দিতেছিল, এক্সট্রিম চিন্তা করতেছিল সে এইভাবে। বাট ব্রেইন তার জন্য এই কাজটা করে রাখছে, যেটা সে চা খাইতে খাইতে হয়ে গেছে। এই যে চা খাইতে খাইতে হয়ে যাওয়া, সেইটা তো তুমি পরীক্ষা করে পাচ্ছ না, ছাত্র তোমাকে চা খাইতে দিচ্ছে না। এটা তো তোমার প্রোগ্রামিং কন্টেস্ট না, যেখানে তোমার চাইলেই বই নিয়ে যাওয়া যায়। প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু হার্ড কপি সব এলাও, চাইলেই তুমি সব নিতে পারবা, যা ইচ্ছা করো। নেট তো নাই, বাট এছাড়া যা ইচ্ছা ইউজ করো, হার্ড কপি যা ইচ্ছা নিয়ে যাও, তোমার সাথে করে বই সব নিয়ে যাও, কোনো ব্যাপার না। তোমার নিজস্ব শীট থাকলে সেটাও নিয়ে যাও। বাট পরীক্ষাতে এরকম নাই, পরীক্ষা চা খাওয়ার সিস্টেম নাই, পরীক্ষায় ঘুরে আসার সিস্টেম নাই, পরীক্ষায় গোসল করার সিস্টেম নাই, পরীক্ষার সময়ে 5 ঘন্টা নাই। এটা কি বুঝতেছো? 5 ঘন্টা সময় কিন্তু পরীক্ষায় তোমাকে দিবে না, তাহলে এখন কি করা যায়? সময় তো 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই আমার সব কিছু নিয়ে আসা লাগবে। ডিফিউজ স্টেটের ইউজ, ম্যাক্সিমাম ইউজ আমার 1 ঘন্টার মধ্যেই করে ফেলা লাগবে। হাউ টু ডু দ্যাট? এখন যেটা করবা সেটা হচ্ছে এইভাবে, আমি তোমাকে এখন বুঝাই। এটা এই জায়গায় একটু আলোচনা করার জন্য রাখছি আমি। আসলে তুমি যখন একটা পরীক্ষা দিবা, ধরো তোমার পরীক্ষার প্রশ্ন হচ্ছে এমসিকিউ টোটাল কয়টা থাকে বলো তো ডিউতে? হ্যাঁ, 60টা, 15টা করে 60টা না? তাহলে এই যে 1 থেকে শুরু করে 60টা, আমি সব সাবজেক্ট মিলিয়ে বললাম 60টা। তুমি শুরু করলা, বিসমিল্লাহ করলা, তুমি শুরু করলা। প্রথম প্রবলেমটা মনে করে তুমি দেখেই সলভ করে ফেলতে পারছো, ঠিক আছে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই, একটু পিছনে আমি যাই একটু। এই ব্যাপারটা সবাই একটু বোঝার চেষ্টা করো। লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং, লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং ইজ দ্য কি। তুমি লেভেল বুঝে বুঝে প্রবলেম সলভ করবা। এটা যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। তাও এটা অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এখন আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই। ধরো ওই যে ডিউর প্রশ্ন 1 থেকে 60টা বললাম আমি, অথবা জিএসটিতে কয়টা করে থাকে প্রশ্ন পার ইতে? হ্যাঁ, 25টা করে থাকে। তাহলে 25টা 4 25 100টা প্রশ্ন, তাহলে 1 থেকে 100। এই যে 1 থেকে 100 বলে অথবা 1 থেকে 60 বলে যাই বলে না কেন, তুমি প্রশ্ন আনসার করা শুরু করছো বিসমিল্লাহ বলে। ওকে, তো প্রথম প্রশ্ন তুমি মনে করো একদম ইজি, সলভ করে ফেললা, ডান। 2 নম্বর প্রশ্ন তুমি দেখলা বাট সলভ করতে পারো নাই, ঠিক আছে? দেখতেছো, প্রবলেম পড়ে ফেলছো, মিলানোর চেষ্টা করছো, মিলতেছে না। সো যেহেতু মিলতেছে না, ওটা তুমি ওই মুহূর্তে স্কিপ করে ফেলবা, স্কিপ। কারণ এটা তোমার এই লেভেলের প্রশ্ন না, এটা একটু কঠিন। কারণ তুমি বুঝতেছো তুমি এটা কম পড়ছো, অথবা তুমি এটা একটু কঠিন প্রশ্ন ছাড়িয়ে দিয়েছে, কঠিন প্রশ্ন
টপিক পারো বাট প্রবলেমটা কঠিন, তুমি এটা স্কিপ করো, এটা স্কিপ করো তুমি আপাতত। 3 নম্বরে যাও, হইতেছে না, আরো কঠিন মনে হচ্ছে, স্কিপ করো। 4 নম্বরে যাও, হ্যাঁ এটা একটু মনে হয়েছে হাতের নাগালে আসে, এটা দেখো সলভ করা যায় কিনা, দেখো সলভ করা যায় তাহলে সলভ করে ফেলো। যদি মনে হয় এটা একবার এটার মধ্যে সহজ, কিছু ম্যাথ থাকে যেগুলো এফ ইজ ইকুয়াল টু এম এ টাইপের, দুইটা ভেক্টর দিয়ে বলবে ডট গুণন কত, অথবা এম এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব, এম এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, এইসব তো একদম মানে দুধ ভাতের মতো, ওগুলা তো তুমি দেখেই সলভ করে ফেলতে পারতেছো। ওই যে বলছিলাম লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং, তো ওগুলাকে আমরা বলতেছি লেভেল 0 প্রবলেম, মানে দেখেই আনসার করে ফেলা যায়, ওটাতে কোনো ডাউট নেই, বা মুখস্থ আনসার কমন করে গেছে, এগুলো লেভেল 0। লেভেল 1 কোনগুলো, যেগুলো এক স্টেপের প্রবলেম, যে একটা স্টেপ ফলো করলে আনসার চলে আসবে, বা দুইটা স্টেপ ফলো করলে আনসার চলে আসবে, এরকম 2 স্টেপের প্রবলেমগুলোকে আমরা নরমালি লেভেল 1 বলে থাকি। ধরো 2 স্টেপ মানে কি, তোমার এই যে এখানে ডিরেক্ট তুমি কি জানি বলছিলাম শুরুটা, ওই যে কি এম এর মান কি হইলে আনসার শূন্য, ভেক্টর দুইটা লম্ব হবে বা সমান্তরাল, এইসব কথাবার্তা। লেভেল 1 হচ্ছে তোমার হয়তো 2টা স্টেপে যাওয়া লাগবে, এখানে ত্বরণ বের করবা, দেন সরণ বের করবা, সময় বের করবা, দেন দূরত্ব বের করবা, এইসব কথাবার্তা। তো এটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 করতে অবশ্যই তোমার সময় একটু বেশি লাগবে। তুমি যেটা করবা, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লেভেল 0 আগে শেষ করে ফেলো, কারণ তাইলে সেই আফসোসটা থাকবে না পরীক্ষা থেকে আসার পরে, যে সেটা তো পারতাম, এটা তো দেখলেই হইতো। অনেক স্টুডেন্ট এমন আসে, অনেক স্টুডেন্ট এরকম আসে, প্রত্যেক বছর আসে, যে বলে যে ভাই এই প্রবলেম আমি দেখিই নেই। কারণ কি করছে, সে লেভেল 1 আর লেভেল 2 তে এত বেশি ডুবে গেছিল, মজে গেছিল, যে সে লেভেল 0 আরো 4-5টা পার্ট দেখেই নেই। এখন আমাকে এই জিনিসটা বলো, তুমি কি লেভেল 0 প্রবলেম আনসার করছো নাকি লেভেল 2 প্রবলেম আনসার করছো, সেটার ভিত্তিতে কি তোমাকে মার্কিং করা হবে। প্রবলেমের মধ্যে কি এরকম কোনো ওয়েট আছে যে এটা আনসার করলে 5 মার্ক, এটা আনসার করে 10 মার্ক, এটা পারলে 1 মার্ক, এরকম তো নাই। তুমি কঠিনটা পারো, সহজটা পারো, মুখস্থ করে পারো, বুঝে পারো, তোমার মার্কস কিন্তু এক করেই থাকবে এমসিকিউতে। ব্যাপারটা বোঝা গেছে না? তো তুমি যদি লেভেল 0 সবগুলো সলভ করে ফেলতে পারো, সেটা মনে করো লেভেল 0 পুরো প্রশ্ন 60টার মধ্যে লেভেল 0 প্রশ্ন মনে করো ছিল টোটাল 15টা, এই 15টা তুমি যদি পারো, এটা কি সবারই পারার কথা না? পারলা। এখন খেয়াল করবে একটু, তুমি এই লেভেল 0 15টার মধ্যে মনে করো 3-4টা করতে পারো নাই, একটা বা দুইটা কঠিন প্রশ্ন সলভ করার জন্য, এবং তুমি মনে করো লাকিলি সলভ করে ফেলতে পারছো দুইটা, কত মার্কস পাচ্ছ এখান থেকে? 2। কত মার্ক বিসর্জন দিছো? 3 থেকে 4। লাভ হইল কার? লস হয়েছে আসলে, তাই না? তাহলে আমি যদি লেভেল 0 সলভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার এই জায়গাটা ক্লিয়ার। এবং সেটা আমি কেমনে করব? এটা হচ্ছে তোমার মাইন্ডসেট, যে তুমি প্রবলেম দেখে বুঝতেছে পারতেছো না, তোমার ওই সাহসটা থাকা লাগবে। স্কিপ ইট, ওটা নিয়ে প্যানিক করার, কান গরম করার, মাথা গরম করার কোনো প্রয়োজন ওখানে পড়বে না, এবং এটা প্র্যাকটিসের মাধ্যমেই হবে তোমার। ঠিক আছে? এটা তোমার বিশ্বাস রাখা লাগবে যে তোমার ব্রেইন তোমার থেকে বেশি স্মার্ট, সে অবশ্যই আরেকবার যখন এই প্রবলেমটা দেখবে বা যখন এই প্রবলেমটা নিয়ে ভাবতেছে না, সে তখন এটা সলিউশন অলরেডি কিছুটা আমার জন্য আগায় রাখছে। বুঝা গেছে? তো এই যে 15টা তুমি করে ফেলা, দেন এই যে যেগুলো পারো নাই 2, 3, 4, 5 অথবা 18, 19 অথবা 53, 55 পারো নাই, ঘুরে যখন আবার আসছো, খেয়াল করবে একটু, যখন তুমি 4 নাম্বার প্রশ্ন সহজটা নিয়ে ভাবতেছিলা, তখন কিন্তু তোমার ব্রেইনটা 2 নিয়ে ভাবতেছে। ব্রেইনের কিন্তু কোনো লিমিটেশন নাই, মাথায় রেখো। ব্রেইন একই সাথে 14টা জিনিস নিয়ে ভাবতে পারে, কোনো সমস্যা নেই। এবং এই জন্যই তো আমরা ডিস্ট্রাক্টেড থাকি, বুঝতেছো? সেটা পড়াশোনায় বসে যে এত কিছু মনে হয়, কে মনে করে এগুলা? ব্রেইন মনে করে। আমি কি মনে করে জোর করে যে আমি একটু পড়তে বসে, আমি একটু ভাবিতে ফেসবুক নিয়ে, ভাবি তো আমার একটু আমার ওই পোস্টটা নিয়ে, ভাবি তো আমি একটু আমার ওই খেলাটা নিয়ে, এগুলো আমরা নিজে বের করি ভেবে, কে বের করে? ব্রেইন। তাহলে ব্রেইন একসাথে 100টা না 90টা জিনিস চিন্তা করতে পারে, অনেক হাজার হাজার চিন্তা করতে পারে সে। তো ব্রেইন নিয়ে তোমার ভাবনার কিছু নাই, ব্রেইন অনেক ভাবতে পারে। তুমি যখন এই 2, 3 স্কিপ করে আসছো, ব্রেইন একই সাথে 2 নিয়ে ভাবতেছে, 3 নিয়ে ভাবতেছে, যতগুলো তুমি প্রবলেম পড়ে গেছো, একটা তো টেনশন মাথায় ঢুকে গেছে, ব্রেইন কিন্তু সিগন্যাল দেওয়া হয়ে গেছে যে আমি এটা পারি না। একবার যে পড়ছিলা, একবার যে ভাবছিলা, ওই যে ঝগড়া করার মতো বন্ধুর সাথে একবার যে ঝগড়া করে আসছো, সে 2 দিন পরে আরেকবার মনে করো ভাই তুমি এই লজিক না বলে এটা বলে আর একটু ভালো হইতো, মনে করতেছে তো সে। বোঝা গেছে কিনা? তো এই যে 2 আর 3 তুমি করো নাই, অথবা মাঝখানে তুমি 7 করো নাই, বাট 7 নাম্বার প্রশ্ন দেখে আসছি না, 2 নাম্বার প্রশ্ন দেখে আসছি না, একটু ট্রাই করছি না, একটু মাথায় ব্রেইনে ঢুকাই দিচ্ছি সিগন্যালটা যে বন্ধু পারতেছি না। ঠিক আছে? তা যখন তুমি পারাবোনা করতেছো, 4, 5 মনে করে পারো, অথবা মনে করো তুমি 59 নাম্বার পারছো করতে, ততক্ষণে কিন্তু সে এই যতগুলো স্কিপ করে আসছে সবগুলো নিয়ে ভাবতেছে। এবং তুমি যখন সব 60 নাম্বার পর্যন্ত আসছো না, একবার লেভেল 1 লেভেল 0 গুলো শেষ করে 60 পর্যন্ত চলে আসছো, তো 15টা কমপ্লিট। আবার যখন তুমি সেকেন্ড রাউন্ডে আসছো, খেয়াল করবে একটু ভালো করে এই জায়গাটা, যখন তুমি সেকেন্ড রাউন্ডে আসছো, সেকেন্ড রাউন্ডে আসার পরে দেখবা যে 2টা আর আগের মতো কঠিন লাগতেছে না, বা 2 মনে করে পারো নাই আগে, এখন কঠিন লাগতেছে না, এখন তুমি পেরে গেছো, পারে ফেলছো। বা লেভেল 1 2 স্টেপের ছিল, সময় একটু বেশি লাগতো, তাই তুমি এটা রাখছো পরের জন্য করাতে। দেখো কিছু প্রবলেম থাকবে আমরা পারবো, বাট এখন করবো না, আমরা ওয়েট করতেছি কাকে শেষ করার জন্য? সবার আগে লেভেল 0। একটা প্রশ্ন পারবো বাট একটু সময় লাগবে, সেটা না করে আমার জন্য বেটার হচ্ছে আমি একটা দেখেই পারি এরকম প্রশ্ন সলভ করে আগে করে ফেলা, যে ওই আফসোসটা না থাকে।
পরে যখন ঘুরে আসছো, যেগুলো লেভেল 1 এর স্কিপ করে গেছিলা, যেগুলো পারতা ওগুলো তো অবশ্যই করবা, আর যেগুলো ডিফিকাল্ট দেখে বাদ দিয়ে গেছো সেগুলো দেখবা হালকা পাতলা ক্লু পেয়ে গেছো, ব্রেইন তোমার জন্য সেটা রেডি করে রাখছে। অবশ্যই প্রিপারেশন তো তোমার থাকা লাগবে। তুমি যদি মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারই না পড়ো, তাহলে তোমার মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার তো আর এখন তো তোমার পক্ষে আর আল্লাহ মাথায় নাজিল করবেন ওইভাবে যে তোমার এটা এইভাবে হয়ে যায়, এরকম তো না। তুমি তো আর এখানে সাইন্টিফিক রিসার্চ করতেছো না, নিউটনের মতো তোমার মাথা হঠাৎ করে আসবে। সেটাও কিন্তু হাজার 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 বছরের সাধনা মানব সভ্যতার, যেটার উপর বেশ করে নিউটন কাজ করতেছে, যে অনেক বছরের সাধনা। এটা তুমি তো পরীক্ষা হলে সাধনা করতে বসো নাই। প্রিপারেশন থাকলে তোমার ব্রেইন মনে করতে পারবে, প্রিপারেশন না থাকলে তো এইসব স্ট্র্যাটেজি তখন যখন তোমার প্রিপারেশন আছে, যখন তোমার পড়া আছে, তখন তোমার একটা সাউন্ড ব্রেইন দরকার যে তোমার হয়ে কাজ করবে। কিচ্ছু পারো না তুমি তো ওখানে বসে স্ট্র্যাটেজি দিয়ে যা ইচ্ছা করো, কিচ্ছু হবে না, বুঝছো? তো এই যে 3 নাম্বার হয়ে গেল। মনে করো 5 নাম্বার আরো বেশি কঠিন ছিল, একটু আগে মনে হয় বলছিল 5 সলভ, বললাম এখন 5 আরো বেশি কঠিন ছিল, এটা এখনো সলভ হয় নাই, এখনো সেটা পারো নাই, আবার স্কিপ করো এটাকে। এটা আরো কঠিন ছিল, আবার পারতেছে না, তোমার থিওরি অনুযায়ী তোমার এটা সলভ হচ্ছে না, তুমি আরেকবার রাউন্ড মারো, দেখবা বাই নাও 15টা তো আগে সলভ করে ফেলছি না, তখন এখন দেখবা 60টার মধ্যে এই যে 15টা তো হয়ে গেছে, দেখবা কমসে কম আরো 8, 9টা বা 10টা হয়ে গেছে আরেকবার আসার পরে। কারণ কৃষির প্রশ্ন জানাগুলো স্কিপ করে আসছে না, কৃষির প্রশ্ন কঠিন লাগছে সেগুলো স্কিপ করে আসছে না। এখন যখন 15টা 10টা হয়ে গেছে, আরেকবার রাউন্ড মারো, দেখবা তখন যেগুলো একটু কঠিন লাগছিল পারো নাই, সেটা এখন পারতেছে। এবং অবশ্যই শর্ত সেটা, এবং এটা হচ্ছে তোমার প্রিপারেশন অনুযায়ী বেস্ট আউটকাম নিয়ে আসা। তোমার যদি প্রিপারেশনের মধ্যে ওই তৌফিক না থাকে, আল্লাহ যদি ওই তৌফিক তোমাকে না দেন, ওই প্রিপারেশন তোমার নাই, তাহলে তুমি তো সলভ করতে পারবা না, জানা কথা, এটা তো মেনে নিতে হবে। বাট তোমার প্রিপারেশন আছে, বাট তুমি করতে পারো নাই, বাসায় এসে যাতে এই আফসোসটা না থাকে, ইস আমি এটা পারতাম, আমি এটা করে দিয়ে আসতে পারি নাই, এই আফসোসটা যাতে না থাকে, সেজন্য একটা স্ট্র্যাটেজি তোমার ফলো করা লাগবে, যে স্ট্র্যাটেজির নাম হচ্ছে ফোকাস স্টেট ভার্সেস ডিফিউজ স্টেট। ইংলিশের এত কঠিন টার্ম মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা কমন সেন্সের ব্যাপার। এই যেটা মাত্র বললাম, চুর পালালে বুদ্ধি পারে, এই মেথড আমরা সবাই, আমি পার্সোনালি আমার ভর্তি পরীক্ষার সময় এটা ফলো করছি, সাস্টের পরীক্ষার সময় আমি রাউন্ড মানে কমসে কম 6-7টা মারছিলাম, এবং প্রথম রাউন্ডে আমার ছিল 10-17টা হয়েছিল। কেমিস্ট্রিতে আমি মনে করি একটা নেই 12টা-13টা দাগাই ফেলতে পারছি, বাট রাউন্ড দিতে দিতে আমার শেষ ম্যাশ ফিজিক্সে ছিল, শুরুর দিকে 3-4টা দাগাইছি, ফিজিক্স অনেক টাফ হয়েছিল আমাদের সময়, বাট শেষ ম্যাশ আমার ফিজিক্সের প্রশ্ন টোটাল আমি দাগাইছি 12টা 20টার মধ্যে, কেমিস্ট্রি দাগাইছি আমি 18টা 20টার মধ্যে, ম্যাথ দাগাইছি আমি 15টা 20টার মধ্যে, ইংলিশ দাগাইছি আমি 8টা 10টার মধ্যে। এবং সবগুলোকে একসাথে দাগাই গেছি আমি না, একদম শেষ মিনিট পর্যন্ত আমি দাগাইছি, ইংলিশের একদম লাস্টের দিকে গিয়ে আমি 8 নাম্বারটা দাগাইছি। মানে আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ট্রাই করে গেছি, রাউন্ড মারতে থাকছি, যতবার রাউন্ড মারছি ততবার আমার যেগুলো পারি নাই ওগুলো আরেকটু সহজ হয়ে গেছে, একটু নরম হয়েছে মাথার মধ্যে, এগুলা এরপরের বার হয়ে গেছে, আর কোনোটা এরপরের বারই হয়ে গেছে, হয় নাই এরপরের বার হয়েছে। বাট এটা আমার আফসোস ছিল না পরীক্ষা থেকে আসার পরে, আমি এটা পারতাম না, আমি এটা পারতাম, এটা দিতে পারি না, এরকম ছিল না, যা পারি নাই তা আমি পারতাম না। এইটা যদি নিয়ে আসতে পারে পরীক্ষার হল থেকে, উইথ দ্য বেস্ট প্রিপারেশন ইউ হ্যাভ, ইউ উইল গেট দ্য বেস্ট আউটকাম ফ্রম দ্য এক্সাম হল। কিন্তু প্রিপারেশন তোমার ওই 10 মার্কের 50-এর মধ্যে, সেই প্রিপারেশনে তুমি বেস্ট 10 পাবা। তোমার যদি প্রিপারেশন থাকে 100-এর মধ্যে 40 পাবার, তুমি 40ই বেস্ট পাবা, আর খারাপ হইলে তুমি 20-30 পাবা। তোমার যদি পটেনশিয়াল থাকে তোমার মনে করো 100-এর মধ্যে বা 60-এর মধ্যে, মনে করো তোমার পটেনশিয়াল আছে 55 পাওয়ার, দেন ওই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগবে, যে তুমি এইটা ফলো করো, তুমি দেখবা 55টা তোমার পাওয়ার মতো পটেনশিয়াল ছিল, তুমি 54টা আনসার করে দিয়ে আসতে পারছো। এটা হচ্ছে তোমার বেস্ট আউটকাম ইউজিং দিস স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজি যদি ফলো না করে কি হবে, 54টা আনসার করার কথা ছিল না, মাথা গরম টরম করে একটা যে আটকে গেছে ওটাতেই পড়ে আসো, জিদ ধরে বসে আসো যে আমি এটা পারবো না কেন, এইসব জিদে কোনো ফায়দা নেই। তুমি 2 নাম্বার পারতেছো না, এখন যদি বসে থাকবে মিলাবই, এইসব জিদ ধরে মারা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ তুমি যদি মনে করো তুমি তোমার ব্রেন থেকে বেশি স্মার্ট, তাইলেই তোমার মারার তোমার জন্য রেডি আছে। এই যে বলছিলাম, তুমি চিন্তা করছো 4টা-5টা কম্বিনেশন নিয়ে, তোমার ব্রেইন একসাথে 10-12টা 50-60টা কম্বিনেশনে ভাবতেছে, কে বেশি বেটার চিন্তা করতেছে, ব্রেইন। তো এটা ব্রেইনের জন্য ছাড়ো, যদি পারার থাকে তুমি পারবা, একটু করি নিজেই টের পাও যে পারতেছো তুমি। তো এই যে জিদের ব্যাপারটা, এই যে তোমার একটা প্রবলেম দেখলাম, বুঝলাম যে এটা আমি এখন পারবো না, বুঝলাম যে আমি এটা পারবো, বাট লেভেল 0 শেষ করার পরে সেটা করবো, এই যে কন্ট্রোলটা নিজের ডিসিশনের উপর, এইটা তোমার আসবে যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো। এগুলো আসলে তোমাকে আমি বলবো আজকে আর কালকে তুমি পরীক্ষা হিসেব করবে সম্ভব না। রেগুলার যে পরীক্ষাগুলো দেবে উদ্ভাসে বা যে কোচিংয়েই পড়ো বা আমার এখানে যে পরীক্ষাগুলো দেবে, সেই মেথডগুলো তোমার ফলো করা লাগবে। তাহলে তোমার পটেনশিয়াল আছে 55, তুমি পাবা 54, 55 পাবা 55। বোঝা গেছে কিনা? এখন তখন আস্তে আস্তে ওই ভুল করার টেন্ডেন্সি কমবে আর কারেক্ট করার টেন্ডেন্সি বাড়বে। যত ভুল করার টেন্ডেন্সি কমবে, নেগেটিভ মার্কিং কমতেছে, কারেক্ট করার টেন্ডেন্সি বাড়তেছে, তাহলে মার্কস বাড়তেছে, মেরিট বাড়বে। স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট, বাট সেটার আগে প্রিপারেশনটা আরও সব থেকে বেশি। প্রিপারেশন ছাড়া তো স্ট্র্যাটেজি নিয়ে কোনো কাজ নেই।
ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? ফোকাস স্টেট ভার্সেস ডিফিউজ স্টেট বুঝতে পারছো, লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার, তাই না? তিনটাই তো বলছিলাম। এরপরে বাকি থাকলো কোনটা? সময় ধরে বাসায় প্র্যাকটিস করা। এই যে এত কথা বললাম যে একটা পারলি না স্কিপ করে গেলাম, 2 নাম্বার পারি না স্কিপ করে গেলাম, 3 নাম্বার পারছি সহজেই পেরে গেছি, এই যে কথাবার্তাগুলো বললাম, এই সবগুলো কত সময়ের মধ্যে হচ্ছে? 1 ঘন্টা। তো ওই যে বলছিলাম একটু আগে যে আমি একটা প্রবলেম পারি নাই, গোসল করতে গেছি, গোসলে মনে পড়ছে, হাঁটতে গেছে, হাঁটতে গিয়ে মনে পড়ছে, পরীক্ষা হলে কিন্তু সেই সময়টা নাই। 1 ঘন্টার মধ্যে সেটা করতে হবে না? যাই হওয়ার ফাস্ট হওয়া লাগবে। আমি আজকে একটা প্রবলেম এখন দেখলাম, রাতে আমি বাসায় গিয়ে তো আর ওই প্রবলেম মনে হয়ে লাভ নাই। আমার পরীক্ষার খাতাটা আমি জমা দিয়ে আসছি, রাতে মনে হয় লাভ আছে সলিউশন, বা রাতে মনে হয় লাভ আছে যে আমি এটা পারতাম করিনি, না। তোমার এটা পরীক্ষার হলেই করে দিয়ে আসা লাগবে। এখন যেটা লাগবে তোমার এই 1 ঘন্টার মধ্যেই, ওই যে প্রোগ্রামারের কথা বললাম যে 5 ঘন্টার সময় পাচ্ছে সে, মাঝখানে সে 10 মিনিট হাইটে আসতেই পারে, 10 মিনিট সে ওয়াশরুমে দিয়ে আসতেই পারে, তার তো সময় আছে। তোমার তো সেই সময়টা নেই। তুমি কি করবা? তুমি বাসায় প্র্যাকটিস করবা। পরীক্ষায় যত সময় দিবে পার এমসিকিউ, তুমি তার থেকে আরো 5 সেকেন্ড কমাবা। পরীক্ষা যদি এমসিকিউ থাকে আসলে 40 সেকেন্ডে, তুমি 25 সেকেন্ড দিয়ে রেগুলার প্র্যাকটিস করবে। এগুলো কালিটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, পরীক্ষায় যদি সময় দেয় 40 সেকেন্ড, তাহলে তুমি পরীক্ষায় বাসায় ট্রাই করবা 25 সেকেন্ড দিয়ে। এবং কেমনে সেটা করবে একটু বলে দিই, এটা নিয়ে আলাদা ভিডিও আছে অবশ্য, হাউ টু বি ফাস্ট ইন এমসিকিউ, তার উপরে বলে দিচ্ছি। ধরো তোমার এই যে 60টা প্রবলেম আছে না, 60টা, তো তুমি 60টা প্রবলেম একটু খেয়াল করো, 30 সেকেন্ড করে যদি দাও, 25 সেকেন্ড করে যদি দাও, তাহলে কত আসে? 60 × 25 কত হয়? আচ্ছা, হিসাবে সুবিধাটা আমরা ধরলাম 30 সেকেন্ড, আমার গুণ করতে সুবিধা। 3 × 18, 1800, তাই কিনা? এখন 60 দিয়ে ভাগ করে মিনিটে পেয়ে যাবে। কত মিনিট হয়? 30 মিনিট। তাইলে 60টা প্রশ্ন তুমি আনসার করতেছো 30 মিনিটে। এই যে রেগুলার তুমি 60টা প্রশ্ন ধরে ধরে 30 মিনিট স্টপ ওয়াচ বা কাউন্টার চালিয়ে চালিয়ে সলভ করতেছো, এতে করে যেটা হবে, একটু আগে যে ব্রেনটা বা কয়েকদিন আগে যে ব্রেনটা অনেক স্লো ছিল, সে এই যে প্রেশারটা, এই প্রেশার সে আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। এটা সে হবেই, এটাতে কোনো ডাউট নাই। যেমনটা জিমে যাওয়ার পরে প্রথম দিন পুল আপ করতে গেলে দেখা যায় যে উঠতেছে না, শরীরকে টেনে তোলা যাচ্ছে না, সেই একই মানুষ এখনো তার বাইসেপ ফুলে নাই, বড় হয় নাই, তাও দেখা যাবে 3 দিন বা 4 দিন বা 5 দিনের চেষ্টার ফলে সে দেখা গেছে উঠতে পারছে। কেন? কারণ তার ব্রেইন ওই সিগন্যালটা গেছে যে আমার একটু শক্তি দরকার, তখন এইখানে শক্তি আসবে। শক্তি আপনি আপনি আসে না, বুঝছো? তুমি যখন তাকে এইটাকে বলতেছো যে আমি উঠতে চাই, এটা সাপোর্ট করতেছে না, তুমি কিন্তু উঠতে পারবা না। বাট এখান থেকে কিন্তু সিগন্যালটা গেছে ব্রেইনের কাছে যে আমার আরেকটু বাইসেপস দরকার, তখন তুমি যে প্রোটিনটা খাবা, সেই প্রোটিনটার একটা হাই প্রায়োরিটি থাকবে, এইখানে যাও, এইখানে যাও, এখানে আসো। বোঝা গেছে কিনা? প্রায়োরিটি কিন্তু সারা বডিতেই ছড়ায় যায়। কিন্তু যখন তোমার এই জায়গা থেকে একটা আর্জেন্ট কল থাকবে যে আমার এটা দরকার, এই মুহূর্তে দরকার, আমার এটা এখন দরকার, আমি প্রত্যেকদিন আমার দিয়ে অনেক প্যারা দেয়, তখন কিন্তু ব্রেইন সিগন্যাল দেবে যে এখানে যাতে প্রোটিন আসে। তখন দেখা যায় আস্তে আস্তে বাইসেপস তুমি দেখবা না, হয়তো তোমার এখানে স্ট্রং হবে, তুমি তখন দেখবা পুল আপ মারতে পারছো। কয়দিন আগে যেখানে তোমাকে ওই ট্রেনার ঠেলে ঠেলে উঠাইতে পারে না 2টা, এখন তুমি নিজে থেকে 10টা পারতেছো করতে, এবং সেটা হবে 1 মাস পরে, 2 মাস পরে, আস্তে আস্তে দেখবে এখানে গ্রোথ দেখতে পাচ্ছ। সেম কথা সব জায়গায় প্রযোজ্য। তুমি এই যে এটা হচ্ছে ট্রাইসেপ, এটা তুমি শুরুর দিকে হয়তো ওই যে পুশ আপ দেওয়ার সময় হয়তো শুরুর দিকে একটাও দিতে পারতো না, 3 মাস পরে দেখা গেল তুমি দিতে পারতেছো 10টা বা 15টা বা 20টা দিয়ে দিচ্ছে একসাথে। এটা কেন হচ্ছে? ওই যে তুমি কন্টিনিউয়াস তাকে দিচ্ছ প্রেশার, আগের দিন সে পারে নাই, পরের দিন সে ওটা পারার জন্য রেডি হয়ে আসছে। ব্রেইন, তুমি তো প্রোটিন খাচ্ছ, প্রোটিন না খাইলে কিন্তু আবার হবে না, প্রোটিন তো খাওয়া লাগবে, তো সেটা তোমার প্রিপারেশনটা লাগবেই। তো প্রোটিন তো তুমি খাইতেছো, প্রোটিন এখন এখানে এসে জমা হচ্ছে, এখানে শক্তি বাড়তেছে, তো যা দরকার সে ম্যানেজ করে নিচ্ছে, তুমি তাকে বাধ্য করতেছো। তোমার ব্রেইনের ক্ষেত্রেও সেম কথা। তোমার ব্রেইন শুরুর দিকে, মনে করো আমি আমারটাই বলি, আমি ভর্তি পরীক্ষার সময় শুরুর দিকে 90 সেকেন্ড লাগতো একটা এমসিকিউ সলভ করতে, একদম লেজিট 90 সেকেন্ড লাগতো আমার, হিসাব করে আমি বের করছি। কারণ আমি প্রত্যেক পরীক্ষায় 120টা এমসিকিউ থাকতো, আমি আনসার করতাম 60টা, 62টা, 63টা এরকম আনসার করতাম। তো জানা কথা, এটা অর্ধেক সময়, তাহলে আমার হিসাবটা অনুযায়ী মানে এখানে সময় যাই দিত সেই অনুযায়ী আমার 90 সেকেন্ড সময় লাগতো। অথচ এই পরীক্ষায় পার এমসিকিউতে আমার সমস্যা নেই, বলে দিই, পার এমসিকিউতে আমার সময় লাগতো 45 সেকেন্ড। এই কথাগুলো বলে তো তোমাদের সমস্যা নেই, দেখতেছো এখানে সময় দেয়া হতো পার এমসিকিউতে 45 সেকেন্ড, বরাদ্দ ছিল পরীক্ষার সময় অনুযায়ী 45 সেকেন্ড, আমার লাগতো 90 সেকেন্ড। মানে কি, আমার লাগতো ডাবল সময়, 45 সেকেন্ডের জায়গায় আমার লাগতো 90 সেকেন্ড। জানা কথা, আমি আনসার করবো অর্ধেক, এবং আমি সেটাই পারতাম করতে। আমার ব্রেইনের এফিসিয়েন্সি এইটুকুই ছিল, আমি কনসেপ্ট পারতাম, বুঝতাম, ম্যাথ করতে পারতাম, বাট সময় যেহেতু আমার বেশি লাগতেছে, আমি অর্ধেকটা আনসার করতে পারতেছি। 120টার মধ্যে 60টা, 62টা, 63টা এরকম, ঠিক আছে। বাট ওভার দ্য টাইম, ওভার দ্য মান্থস, আমি যখন প্র্যাকটিস করতেই আসি, যখন আমি আস্তে আস্তে সময় ধরে করার চেষ্টা করছি, তখন একদম শেষ দিকে ফার্স্টের পরীক্ষার আগে বা তারও আগে থেকে আমার টাইমিং এখন হয়ে গেছে 34 সেকেন্ড, যেখানে আমার লাগে ফার্স্টে 1 মিনিট 28 সেকেন্ড। ব্যাপারটা বুঝতে পারছো? ফার্স্টে কিন্তু সময় অনেক বেশি দেওয়া হয়তো আমাদের সময়, কারণ ফার্স্টের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের ছিল।
যে কারণে যেটা হয়েছে যে 1 মিনিট 28 সেকেন্ড দিত, আর আমি যে প্র্যাকটিস করতেছি রেগুলার সময় ধরে ধরে, আমার ব্রেইন ছিল শুরুর দিকে 90 সেকেন্ডের, ফার্স্টের পরীক্ষা আসতে আসতে আমার ব্রেইনের এফিসিয়েন্সি চলে গেছে 34 সেকেন্ড পার প্রবলেম। তো আমার কি ব্রেইন ডেভেলপ করছে না? আমার স্পিড বাড়ছে না? বাড়ছে। কেমনে বাড়ছে? আমি তো জোর করে বাড়াই না এমনি এমনি, আমার তো কোনো মেসেজ ছিল না এরকম যে আমি মেসেজ করে করে বাড়াইছি, এরকম না। আমি প্র্যাকটিস করতে আসি, সময় ধরে ধরে প্রবলেম সলভ করতে আসি। এটা করতে করতে আস্তে 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 আমার স্পিডটা বাড়ছে এবং আমি আমার এভারেজ নিজে দেখছি, আমার চোখের সামনে আমারটাই দেখছি। বুঝা গেছে কিনা? এই যে তুমি পুরা জার্নিটা এইভাবে করতেছো যে শুরুর দিকে তোমার এফিসিয়েন্সি এখানে ছিল, শেষের দিকে তোমার এফিসিয়েন্সি এখানে আছে, মাঝখানে ডাউন খাবে অবশ্যই, ডিমোটিভেশন আসবে, কি আসবে তোমার একটা কি জানি শব্দ, ডিস্ট্রাকশন আসবে, অনেক কিছু আসবে। তো সেগুলা তুমি যদি কাটায় রাখতে পারো, সেগুলো তুমি যদি দাবায় রাখতে পারো, তাহলে তুমি আস্তে আস্তে ওই এফিসিয়েন্সি দিকে যাবা যেটা তোমার দরকার। বুঝা গেছে? তাহলে সময় ধরে প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা পুরা ইন্টার লাইফেই তোমাদের করার কথা ছিল। বাট এখন যেহেতু ইন্টার লাইফ শেষ, এখন যতটুকু দিন আছে ততটুকু দিনের মধ্যে যেহেতু আমি করতে পারছি, অবশ্যই তোমাদের পারা উচিত। আমি যদি অ্যাডমিশন সিজনের শুরুতে 90 সেকেন্ড থেকে অ্যাডমিশন সিজনের শেষের দিকে, যেটা আমার টার্গেট ছিল সাস্ট, সেই সাস্টে যদি আমি ওই পরীক্ষা আসতে আসতে 90 সেকেন্ড থেকে 34 সেকেন্ডে আসতে পারি, তো তোমরা ডেফিনেটলি পারার কথা। তোমাদের কাছে রিসোর্স আরো অনেক বেশি আছে, তোমাদের কাছে প্রিপারেশন নেওয়ার মতো আর অনেক সহজ এবং ইজি মেথড আছে, যেটা আমাদের সময় অনেকটা ছিল না। তো আমি পারলে অবশ্যই ইনশাআল্লাহ তোমরা পারো। এবং এই ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে একটা কথা, আমার কিন্তু তখন কোনো মোবাইল ছিল না। সামহাউ যেটা হয়েছে, আমি ইন্টারমিডিয়েটের ইয়ার চেঞ্জের, ওই যে এইচএসসির কলেজে থাকতে ইয়ার চেঞ্জের সময় আমার রেজাল্ট খুব খারাপ আসছিল। কোনো এক কারণে বাসায় একটু ঝাড়ি ঝুড়ে খাওয়ার পরে আমি রাগ করে আমার মোবাইল ভেঙে ফেলছিলাম। এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, স্মার্টফোন নতুন পাইছি এইচএসসি দুটার পরে, আগে তো মোবাইল ছিল না, ঠাস করে ডিরেক্ট স্মার্টফোন, জানা কথা মোবাইলের সময় নষ্ট হবেই, তাই না? নতুন মোবাইল, একদম জীবনের প্রথম মোবাইল, শেয়ার করছিলাম কদিন আগে গ্রুপে মোবাইল প্রোফাইলে, হ্যাঁ ওই মোবাইলটাই, ওইটা আমি ঢিল মেরে ভেঙে ফেলছি। তো ভেঙে তো ফেলছি, আমার বাসায় কিন্তু কোনো ডিস লাইন ছিল না, এখনো নাই। তো যেটা হয়েছে, আমার যে ডিস্ট্রাকশন ছিল লাইফের, সেই ডিস্ট্রাকশন পুরোটা নাই, কারণ আমার কোনো ল্যাপটপ নাই, আমার বাসায় কোনো ডিস লাইন নেই। সুতরাং আমার ডিস্ট্রাকশন আসবে বই থেকে, আমার কিন্তু ডিস্ট্রাকশন পুরোটা অফ। গল্পের বই পড়তাম অনেক, গল্পের বই পড়তাম, আরো অন্যান্য আরো অনেক বই পড়তাম। তো সেগুলো তো আসলে ওই লেভেলের ডিস্ট্রাকশন আছে যেটা এখন ফেসবুক থেকে পাওয়া যায়। ব্যাপারটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো ডিস্ট্রাকশন যেহেতু নাই আমার, তখন যখন তোমার লাইফ থেকে যখন ডিস্ট্রাকশনটা চলে যাবে, লাইফ থেকে যখন ডিস্ট্রাকশন চলে যাবে, তখন তোমার আস্তে আস্তে হুশ আসবে যে তুমি আসলে কই আছো। ডিস্ট্রাকশন থাকা অবস্থায় কেউ টেরও পায় না সে কোন জায়গায় চলে গেছে। ডিস্ট্রাকশন যেই নাই হবে, তার 2-3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই তোমার যখন ডিস্ট্রাকশন নাই, তুমি তখন সময় পাচ্ছ একা থাকার, সময় পাচ্ছ চিন্তা করার, যেটা তোমার ব্রেন করতেছে। ডিস্ট্রাকশনে থাকলে খেয়াল করবে একটু, এই ভালো করে বোঝার চেষ্টা করো ডিফিউজ স্টেট কতটা ডেঞ্জারাস। আমি তো আগে ভালো দিক বলছিলাম, খারাপ দিকটা বলি। ডিফিউজ স্টেটের এই যে পড়াশোনায় বসলেই 14টা জিনিস একসাথে মনে হয় কেন? কারণ তুমি 14টা জিনিস নিয়েছিলে একটু আগে, ব্রেইন আরেকবার মনে করতেছে ওগুলা। যেমনটা 1 নম্বর প্রশ্ন পারি নাই, পরীক্ষা শেষের দিকে বা মাঝখানের দিকে ব্রেইন মনে করে নিয়ে আসছে যে 1 নম্বর সলিউশন উস্তাদ এটা, তখন তোমার ব্রেইন হাই প্রায়োরিটিতে থাকে, তখন কিন্তু তোমার ওগুলা নিয়েই কাজ পরীক্ষার সময়, ঠিক আছে? বা রিয়েল লাইফে, ডেইলি লাইফে কি করি আমরা? সকালে একটা গেম খেলে আসছি, বিকালে একটা ফেসবুকে ভিডিও দেখে আসছি, সন্ধ্যায় একটা ক্লিপ দেখে আসছি, 50-60টা ক্লিপ, রিলসে একবার ঢুকলে তো আর দেখতেই আসে, কারণ তোমার ইন্টারেস্টিং জিনিসই আসে। এই যে তুমি এখন পড়তে বসছো, তোমার ডিফিউজ স্টেট কি করতেছে? তুমি কিন্তু ওগুলো নিয়ে ভাবতে চাচ্ছ না, স্টিল ওগুলো তোমার মাথায় এসে বাড়ি মারতেছে। তো এই যে ডিস্ট্রাকশন কে আনতেছে? ডিফিউজ স্টেট। ডিফিউজ স্টেট ভালো যেরকম, খারাপও সেরকম, বুঝছো? এখন আমার লাইফ থেকে যে ডিস্ট্রাকশন নাই হয়ে গেছে, যখন আমার ডিস্ট্রাকশন ছিল তখন আমি পড়তে বসতাম, আমার মনে পড়তো ওইটার কথা, মনে পড়তো এটার কথা, মনে পড়তো এই গেমের কথা, মনে পড়তো ওই ভিডিওর কথা, মনে পড়তো জানা কথা, ঠিক আছে? বাট যখন মোবাইল নাই, ডিস্ট্রাকশন কিন্তু আউট অফ মাই লাইফ, এখন কিন্তু আমার আর চিন্তা করার কিছু নাই, কারণ ডিস্ট্রাকশন আগে গায়েব হয়ে গেছে। আর তখন তো ওইভাবে ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফ্রেন্ডের সাথে কথা বলবো ওইরকম কোনো আমার হিসাবেই ছিল না। তো আমি পুরো অন মাই ওন, তখন আমার মাথায় আস্তে আস্তে ঢুকছে, আমার তো অবস্থা খুব খারাপ। বলছিলাম না একটা পোস্টে, একটা ভিডিওতে, এই আমার 3.60 ছিল ইয়ার চেঞ্জে, ওই এত কিছু গেঞ্জামের পরে কিন্তু মোবাইলটা ভাঙছিলাম বাসায় রাগ করে, যে এটা আমার জন্য খুব বড় একটা ব্লেসিং ছিল। মোবাইলটা ভেঙে ফেলছি, লাইফ থেকে ডিস্ট্রাকশন চলে গেছে, তখন আমার আস্তে আস্তে হুশ আসছে, তখন আমি আস্তে আস্তে এগুলো শুরু করছি। সো ওই যে হুশ আসার ব্যাপারটা, এটা আসলে মোবাইল যাওয়ার পরে আসছে, ডিস্ট্রাকশন নাই হয়েছে। তুমি যদি এখন তোমাদের জন্য সেটা আরো টাফ যাবে, আমাদের জন্য অত কঠিন ছিল না, তোমাদের জন্য তত কঠিন, কারণ তোমরা মোবাইলে কাজ করতে হবে। আমি রেকর্ড দিব অনলাইনে, রেকর্ড তো দিব আমি ক্লাসরুমে তোমাদের, এই যে এটা বোঝা গেছে কিনা? তাহলে এখানে সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা আমি পয়েন্ট এড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে লাইফ থেকে ডিস্ট্রাকশন যতগুলো আছে, ডিস্ট্রাকশন বানানো তো ভুলে গেছি, যাই এটা ডিস্ট্রাকশন ধ্বংস করে ফেলছি।
ডিস্ট্রাকশন হচ্ছে DISTRACTION। আমি ডিস্ট্রাকশন, বাট ডিস্ট্রাকশন ডিস্ট্রাক্টস ইউ, এটা সত্য কথা, এটা তোমার ডিস্ট্রয় করিয়ে দিবে। ঠিক আছে, তো ডিস্ট্রাকশন থেকে যত দূরে থাকতে পারবা তত তোমার জন্য ভালো। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবে তত তোমার মেন্টাল পিসটা আসবে, তুমি যেটা করা দরকার লাইফে যে গোলস তুমি সেট করছো সেটার দিকে তোমার মনোযোগ আসবে, তখন আস্তে আস্তে তুমি মনে করতে পারবে আমার অবস্থা কোথায়, আমার যাওয়া লাগবে কোথায়, আমার কি প্র্যাকটিস করা লাগবে। একটা পিসফুল মাইন্ড তোমার যদি না থাকে অ্যাডভেঞ্চার সিজনে টিকে থাকা সম্ভব না, এটা মাথায় রেখো। মানে আল্লাহ যদি তোমার এই পিসফুল মাইন্ডটা না দেন, তোমার পক্ষে আসলে এত মোটিভেশনের তো অভাব নাই করে ফেসবুকে, আমি দিচ্ছি, তুমি নিচ্ছ, তুমি সার্চ করে করে মোটিভেশন নিচ্ছ। দেখো হাউ টু স্টাডি ওয়েল, হাউ টু বি মোটিভেটেড, হাউ টু বি এফিশিয়েন্ট, সার্চ করতেছে না সবাই সার্চ করতেছে, আমি আমার সময় সার্চ করছি, এত কিছু করার পরেও তো আসতেছে না কিছু, ডিস্ট্রাকশন তো রয়েই যাচ্ছে। ওইটা দেখতে দেখতে আমি চলে গেছি আরেকটা ভিডিও দেখতে, আরেকটা আন্দাজি ভিডিও দেখতে শুরু করছি, আরেকটা টিপ দেখা শুরু করছি, হয় না কিনা? এই যে এখন তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি তোমাকে দেন এই পিসফুল মাইন্ড, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ওই দিকে আগাইতে পারবা। তোমার যদি পিসফুল মাইন্ড না থাকে, তুমি ডিস্ট্রাকশনের পর ডিস্ট্রাকশন তোমার আসে, বম্বার্ড হইতে থাকবে তোমার উপরে, তোমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে যে আল্লাহ যাতে তোমারে ঠান্ডা করে দেবে, মন যাতে ঠান্ডা হয়। মন ঠান্ডা না হইলে দুনিয়া সব মোটিভেশন শোনো, কোনো কাজ হবে না। মোটিভেশন স্পিকারে আত্মহত্যা করে না, করে তো এত মোটিভেশন দিয়ে মানুষ এসে পরে দেখা যায় সে ডিপ্রেসড, মোটিভেশন দিয়ে আসছে, পরে দেখা যায় অন্য জায়গায় এসে সে আরেকটির সাথে ডিপ্রেশন নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি প্রবলেম, তার এই প্রবলেম সেই প্রবলেম, জানা কথা, এগুলো সত্য। ঠিক আছে, তোমার যদি মেন্টাল পিস দরকার হয়, তোমার যদি মনে হয় যে তুমি এই যে এত কথা বললাম, এই সবগুলো কথা তুমি যদি ফলো করতে পারো, এটা মোস্ট লাইকলি যে তুমি পরীক্ষায় ভালো করবা। এবং আল্লাহ সিস্টেমটা এমনভাবেই করে দিয়েছেন, সবকিছু কিন্তু বেয়ন্ড ফিজিক্স কিচ্ছু হয় না, কি বেয়ন্ড ফিজিক্স কিচ্ছু হয় না। পুরো ওয়ার্ল্ডে তুমি এমন কোনো ঘটনা দেখাইতে পারবা না যেটা আউট অফ ল অফ নেচার হচ্ছে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ঘূর্ণিঝড়, প্রত্যেকটা ভূমিকম্প, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটার পিছনে তুমি খুঁজো একটা কারণ পাবা, ফিজিক্যাল রিজন আছে। কোন একটা ঘটনা ঘটছে, ফিজিক্যাল রিজন অবশ্যই আছে। তুমি পরীক্ষায় ভালো করবা, তার পিছনে ফিজিক্যাল রিজন থাকবে। এমন হবে না মোটেও যে তুমি আজকে দোয়া করছো, তুমি পরশুদিন হঠাৎ এমন এফিশিয়েন্ট হইছো যে আজকে তুমি পারতা একটা প্রশ্ন সলভ করতে 1.5 মিনিটে, কালকে তুমি সলভ করে ফেলতেছো 10 সেকেন্ড। এটা কি সম্ভব? আল্লাহ কখনোই তোমাকে এইরকম কোনো কিছু দিবেন না, এটা মাথায় রেখো। তোমাকে আল্লাহ দিবেন যেটা, তুমি আল্লাহ কাছে দোয়া করো, তোমাকে আল্লাহ একটা রাস্তা ধরাই দিবেন কোনো এক ছোতে। মনে করো আমি তোমাকে আজকে যে কথা বলতেছি, সে কথা তুমি কবুল করে নিবা, বা সেই কথা তুমি শুনে তোমার মাথায় ঢুকে যাবে, তখন তোমার মোটিভেশন চলে আসবে। এই যে তুমি মোটিভেশন পেয়ে গেছো না, এই যে তুমি এখন মাইন্ডসেট করে ফেলছো, ঠিক এই সব কথাই তোমার তখন কাজে লাগবে যখন আল্লাহ তোমার দোয়া কবুল করবে। এছাড়া সম্ভব না। তুমি হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দেখো, তোমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। তুমি যে সাকসেসফুল মানুষগুলো দেখতেছো, সেই সাকসেসফুল মানুষগুলার যদি একটু হিস্ট্রি দেখো, সবাই কিন্তু এই কাজগুলোই করছে, সময় ধরে প্র্যাকটিস করছে, থিওরি ভালো মতো করছে। এই যে সে পুরাটা বছর এই কাজ করতে পারছে, এই যে সে টিকে ছিল এই জায়গায়, এটা কিন্তু আল্লাহ যদি না চাইতেন সেটা সম্ভব ছিল না। কেউ পেয়ে যায়, কেউকে আল্লাহ দোয়ার কারণে দিয়ে দেন। বুঝা গেছে? তাহলে এটাই বললাম যে তুমি এগুলো ফলো করতে পারলে এটাতে তোমার কোনো ধরনের লজিক্যাল কোনো কারণ নাই তুমি ফেল করবা পরীক্ষায়। কারণ তোমার পরীক্ষা করে হার্ট অ্যাটাক করলে কি করবা? আল্লাহ চান নাই, তুমি হার্ট অ্যাটাক করে ওখানে পড়ে গেছো শেষ, অথবা তোমার পেট খারাপ হয়ে গেছে বা এমন ব্যথা হয়েছে অজ্ঞান হয়ে গেছো, কিছু করার আছে না। এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কয়টা ঘটে লাইফে? পরীক্ষার হলেই তোমার অ্যাক্সিডেন্ট ঘটবে কেন? এটা রেয়ার, এটা রেয়ার। অ্যাক্সিডেন্ট যেতে কেউ ভাবতেই পারে না। ওটা তো তুমি পরীক্ষার হলে যাওয়ার সময় এমনি একটা বাসের ঠুকা লাগিয়ে মরে যেতে পারো, ওইসব তো না। বাট তুমি এই যে এইগুলা বললাম, এই প্রত্যেকটা জিনিস তুমি তখন ফলো করতে পারবা যখন আল্লাহ চাইবেন তুমি এটা ফলো করতে পারো। আদারওয়াইজ দেখবা আজকে গেছো না, মোটিভেশন নিয়ে গেছো, এই যে আমি একটা ভিডিও দিলাম 7 লাখ 8 লাখের মতো কাছাকাছি ভিউ হয়ে গেছে, ওই যে টেকনিক 5 ঘন্টা করে করবো ডেইলি, 1 ঘন্টা 1 ঘন্টা কজন ফলো করতেছে বলো তো? আমি নিজেকে ফলো করতেছি এখন, আমি নিজেকে পারতেছি ফলো করতে। আমি আমার সময় করছিলাম, আমার ভার্সিটি লাইফটা আমি পুরো সিচিপি খেয়ে ফেলছি। আমি কি আমার সময় করতে পারছি না? কারণ তখন আমার মাইন্ডসেট ছিলই না, আমি তখন ওইটা নিতেই পারি নাই। আমি জানতাম না সবকিছু, আমার নিজের মোটিভেশন আমি জানি না। আমি যেটা করছি কলেজে সেটাকে ভার্সিটি করতে পারতাম না। এখন আমি যে তোমাদের পড়াই, এই যে আমি ঘুমাই 10টা 12টা পর্যন্ত, ক্লাসে আসতে পারি না ঘুমের কারণে, ঠিক আছে? এই যে আসতে পারি না, এগুলা এগুলা কিসের জন্য? মোটিভেশন নাই তো, বা কন্ট্রোল নাই। কেন? আল্লাহ হুকুম নাই। এখন আমি যদি চাই, তখন তুমি যে চাচ্ছ তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর কাছে চাইবা, এবং আল্লাহ তোমার যদি দোয়া কবুল করে, তুমি দেখবা তোমার লাইফে চেঞ্জ আসতেছে, তোমার লাইফে তুমি চেঞ্জ দেখবা আসতেছে। এবং এটা আলিফ লাইলার মতো না, জিনের মতো না, যে তুমি দেখবা হঠাৎ করে বাতাস আসবে তোমার রুমে, তারপর তোমার মাথায় ঢুকে যাবে কিছু একটা, তারপর তুমি হঠাৎ মনোযোগ হয়ে, এরকম না। একটা ন্যাচারাল প্রসেসের ভিতর দিয়েই তুমি যাবা, নাথিং আনন্যাচারাল। কখনোই মনে হবে না তুমি পজেসড হয়ে গেছে জিন দ্বারা, যে জিন তোমার আইসাই উদ্ধার করেছে, এরকম হবে না। তুমি যেটাই হবে
তুমি ন্যাচারাল প্রসেস যদি হবে, এমন কিছু হবে না যেটা অমানবীয়, মানে সুপার ন্যাচারাল কিছু হবে না। তুমি দেখবা তুমি মানুষের মনোযোগ নাই, তুমি হয়তো এক সপ্তাহ আগে দোয়া করছি না যে আল্লাহ আমার পড়াশোনায় মনোযোগ দাও, আমার লাইফকে সেট করে দাও, চাচ্ছ তো দোয়া হয়তো কবুল হবে কিছুদিন পরে। দেখবা হঠাৎ করে একদিন একজনের সাথে দেখা হয়েছে, সে তোমাকে কিছু কথা বলছে, তোমার ভালো লাগছে, তুমি সেগুলো ফলো করা শুরু করছো। দেখবা হঠাৎ করে তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রাকশন গন, আরেকজনের পিছিয়ে বসে বসে ভিডিও দেখতে হচ্ছে, আরেকজনের পিছিয়ে বসে বসে কিন্তু তুমি কিন্তু নিশ্চয়ই বিনোদন দেখবা না, পড়াশোনাই করবা। এই যে তোমার আল্লাহ রাস্তার মধ্যে এইসব জিনিস বাধা দিয়ে, অবস্টেকলস দিয়ে, অথবা কোনো কিছু সরিয়ে নিয়ে, অথবা তোমারে সামহাউ মেন্টাল পিস দিয়ে, তোমার ফেসবুক আইডি মনে করে হ্যাক হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে আইডি, শেষ, ডিস্ট্রাকশন গন, মোবাইল নষ্ট হয়ে গেছে, পানিতে পড়ে গেছে, এখন টাকা নেই পকেটে। এই যে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। তোমার যদি অভাব থাকে তুমি অবশ্যই এটার পিছিয়ে একটা কারণ পাবা। এই যে আমি এভাবে পড়াচ্ছি, এটার পিছিয়ে কারণ কি? অভাব। এই মুহূর্তে 10 লাখ টাকা থাকলে আমি সবার আগে স্মার্টফোন কিনতাম, দরকার আছে তো এই ল্যাপটপ, মোবাইল, প্রজেক্টর, এত কিছু করে আমি পড়াচ্ছি। দেখো কি সুবিধা হয়েছে আমার, আমার ক্লাসের স্টাইলটা টোটাল একটা ইউনিক স্টাইল হয়ে গেছে। বাট আমার যদি অভাব না থাকতো এই মুহূর্তে, আমি স্মার্টবোর্ড কিনে নগদে সবার মধ্যেই পড়াইতাম, একটা ক্যামেরা কিনতাম দামি দেখে। বাট আমি এটা করতে হচ্ছে কেন? কারণ আমি আমার ওই মানে দারিদ্রের মধ্যে আছি, তো আমার দারিদ্রের মধ্যে একটা ক্রিয়েটিভিটি খুঁজে বের করতে হয়েছে, আল্লাহ আমাকে সেটা সুযোগ করে দিয়েছেন। সো দেখো আমার এই জিনিসটা আমাকে একটা ইউনিক সুযোগ দিছে, যেটা আমার কাছে টাকা থাকলে হইতো না। তো তোমার কাছে সামহাও কোনো কিছু যদি কম থাকে, সেটা অবশ্যই তোমার জন্য একটা ব্লেসিং। কিছু কিছু মানুষ খুদাই ওই নিজের অভাব, নিজের অসুবিধা, নিজের অপ্রাপ্তিকে রোমান্টাসাইজ করে, যে ওরা পারতেছে আমরা পারবো না, ওদের কাছে এই সুযোগ, আমার কাছে সেটা নাই। তোমার কাছে সেটাই আছে, আল্লাহ তোমার কাছে যেটা দিতে চাইছেন, তোমার জন্য যেটা ভালো হবে সেটা। আমি যদি ওই দিন আমার মোবাইল না ভাঙতাম, হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না। বুঝতে পারছো? আমার যদি এই কি বলে এই যে এখন যদি আমার হাতে 10 লাখ টাকা থাকতো, আমি স্মার্টফোন কিনে ফেলতাম। জানা কথা কিনতে পারতেছি না, তাই আমি একটা সিস্টেম করে ফেলছি, এবং যেটা অবশ্যই টার্ন আউট টু বি এ সুন্দর সিস্টেম। মানুষজন এটা পছন্দ করতেছে, দেখতেছে এটা সুন্দর টেকনিক। এবং এটা সুবিধা বলে দিই, এটা কেন বাকিদের থেকে বেটার এটাও বলে দিচ্ছি। আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি, এখানে কিন্তু কোনো ক্যামেরার কোনো কোয়ালিটির উপর আমার নির্ভর করতে হচ্ছে না। স্ক্রিন রেকর্ড হচ্ছে এক্স্যাক্টলি ল্যাপটপের যে স্ক্রিন, সেই স্ক্রিনের রেজলিউশন অনুযায়ী। সো আমার আসলে ক্যামেরাকে ফোকাস করে রেজলিউশনকে ভালো করতে হচ্ছে না। আমাকে রেকর্ড করেছি আমার মোবাইল দিয়ে, তাহলে আমার লাইটিং এর কোনো ইস্যু নাই। যদি আমি স্মার্ট বোর্ড নিয়ে ক্লাস নিতাম, কি হইতো বলতো? আমার স্মার্ট বোর্ড প্লাস আমি দুইটা মিলায়ে একটা কমন একটা জেনারেল একটা ফোকাস রাখা লাগতো, যেখানে আমার এই যে স্মার্ট বোর্ডেরটাও কিছুটা হ্যাম্পার হইতো, আমারটাও কিছু হ্যাম্পার হইতো, মানে আমার কম্প্রোমাইজ করতে হইতো। এখানে কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে না, আমারটা আমি ল্যাপটপ স্ক্রিন পুরা ঝকঝকা থাকতেছে। ব্যাপারটা বোঝা গেছে? তো তুমি তোমার লাইফে যাই পাইছো, যাই পাও নাই, যাই পাবা, যাই হারাবা, সবকিছু তুমি তখনই বুঝতে পারবা যখন তোমার দোয়া কবুল হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এবং এটা একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এটা একটা হাদিস আছে এরকম, আল্লাহ তোমার জন্য সেরকম যেরকম তুমি ভাবো। তুমি যদি মনে করো যে এই ঘটনা তোমার কাছে ঘটছে, এটা তোমার জন্য খারাপ হয়েছে, দেন এটা তোমার জন্য খারাপই হয়েছে। এখানে ব্যাপারটা পুরোটা এক্স্যাক্টলি এরকম। তুমি যদি কোনো একটা জিনিসকে তোমার জন্য নেগেটিভ মনে করো, কেউ সুইসাইডাল হয়ে যায় নেগেটিভ কারণে, কেউ অন্য কিছু হয়ে যায়, কেউ লাইফের উপর পুরো আশা হারিয়ে ফেলে, ঠিক আছে? সে যেভাবে ভাবতেছে, সে যে ভাবছে এটা, তার জন্য আসলে এটা এরকমই ছিল। আর তুমি যদি এই মুহূর্তে এই জিনিসটার মধ্যে পজিটিভনেস খুঁজো, বা এই মুহূর্তে তুমি যদি মনে করো এটা নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে, এটার প্রতি অবশ্যই ভালো আছে, এইটা যে গেল, আল্লাহ এর বিনিময়ে আমার কাছে আরো বেটার কিছু দিবেন। যখন তুমি এটা ভাবছো, তুমি আসলেই বেটার কিছু পাবা, এবং তোমার মধ্যে সেই ফিলটা আসবে যেটা ওই মানুষটার মধ্যে নাই। সেম ঘটনা দুজনের সাথে ঘটছে, একজনের মাইন্ডসেট আরেকজনের মাইন্ডসেট আলাদা। তুমি আল্লাহর কাছে বিশ্বাস করছো যে আল্লাহ যেটা নিছে অথবা দিছে এটা ভালোর জন্যই হয়েছে, আরও বলছে কেন এই আমার সাথে এইসব হয়, ওয়াই মি। এই যে একটা কি বলে এটাকে অকৃতজ্ঞতা, কেন আমার সাথে হচ্ছে মানে অকৃতজ্ঞতা। আর আমি মেনে নিলাম, ভিতরে কষ্ট হচ্ছে তাও মেনে নিলাম, আলহামদুলিল্লাহ বললাম, এটা হচ্ছে গ্রেটফুলনেস। ঠিক আছে? এই জিনিসটা তোমার যদি থাকে, তাহলে তুমি মেন্টাল পিস থাকবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, মেন্টাল পিস ছাড়া অ্যাডমিশন সিজনে ভালো করা সম্ভব না। যতগুলা কথা বললাম, ফোকাস স্টেট, ডিফিউজ স্টেট, সময় ধরে প্র্যাকটিস করা, লেভেল প্র্যাকটিস করা, তোমার যদি মেন্টাল পিস না থাকে, তুমি আজকে গিয়ে পড়বাই না। তোমার এগুলো তো পরের ব্যাপার। তুমি তো 3 মাস টানা একটা সেটআপের মধ্যে থাকা লাগবে না, ট্রেনিং পিরিয়ড থাকতে পারবা না, ওটা নাই। তাই নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং দোয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। বুঝা গেছে? ধৈর্য রাখতে হবে। দোয়া তোমার কথা মতো কবুল হবে না, যখন কবুল হওয়ার তখন হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এটা একটু বলে দিই, এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে। সেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সকল মেধাবী
সেম জায়গায় যাবে না। সকল মেধাবী স্টুডেন্ট যদি সেম জায়গায় চলে যায়, একটা হারমোনি থাকে না, হারমোনি বাংলা আমি আসলে মনে করতে পারতেছি না, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সকল মেধাবী যদি এক ভার্সিটিতে ভর্তি হয়ে যায়, সকল মেধাবী যদি এক ভার্সিটিতে চলে যায়, এক এলাকায় চলে যায়, বাকি এলাকা কি করবে? আল্লাহ বুঝে শুনে সকল মেধাবীকে ডিস্ট্রিবিউট করে দিবে, যে এ যাবে এখানে, এ যাবে ওখানে, এবং যে যেখানেই যাবে সেটা তার জন্য বেস্ট প্লেস, এবং তুমি সেখানে তোমার লাইফের বেস্টটা করতে পারবা, যেটা তুমি ওইখানে গেলে, যেটা তুমি চাচ্ছি না গেলে করতে পারতাম। বোঝা গেছে কিনা? এখন এই পুরো 3 মাস 4 মাস 100% দাও, নিজের 100% দেওয়া মানে কি? 100% দেওয়া যায় না, 100% দিতে চাইলেও দেখবো তুমি 80% দিচ্ছ। ওইটাই মাইন্ডসেটটা ঠিক থাকা, ডিস্ট্রাকশন ফ্রি থাকো, প্র্যাকটিস করতে থাকো সমাজের প্রত্যেক দিন। বোঝা গেছে কি কথা? আর যেগুলা বললাম, ওই যে স্ট্র্যাটেজিগুলা, চুল পালালে বুদ্ধি বাড়ে, লেভেল ওয়াইজ, তারপরে সময় ধরে করা, এই সবগুলো মনে রাখা লাগে। যদি এটা 3 মাস 4 মাস করে ফেলতে পারো, এট দ্য এন্ড দেখবা তোমার আজকের পজিশন আর তোমার ওই দিনের পজিশন অনেক পার্থক্য। সেটা তুমি কল্পনা করতে পারবো না যে 3 মাস পরে 4 মাস পরে তুমি কই যাচ্ছ, কই চলে গেছো। এবং তারপরে পরীক্ষার হলে যদি কোনো কারণে তোমার মনে হয় যে এত কিছু করলাম তাও দেখা গেল পরীক্ষা খারাপ হয়ে গেছে, এখন এটা আল্লাহর ইচ্ছা, সেটা থেকে তুমি আরো ভালো কিছু পাবা। বোঝা গেছে কিনা? এই হচ্ছে ব্যাপারটা, নিজের ভবিষ্যৎ নিজের হাতে এইভাবে নিয়ে আসতে হয় না, আল্লাহর কাছে ছেড়ে দিবা। তুমি তোমার ম্যাক্সিমামটা পরিশ্রম করবা, আল্লাহর কাছে ছেড়ে দিবা, আল্লাহ তোমাকে যেটা দিবেন তুমি সেটাতে খুশি থাকবে। বুঝা গেছে? এই মাইন্ডসেট যদি থাকতে পারো যে তোমার কোনো মানে এক্সপেকটেশন অবশ্যই আমাদের সবার আছে, বা ওইটা মাথায় রাখতে হবে। কি বলছি বোঝা গেছে কিনা? ওকে।